আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো অফ, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা, স্টেট গভর্নমেন্ট থেকে ওটা বাদ দিয়ে। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। দর্শক শুনলেন, যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন মনোজ কুমার আগরওয়াল, তাকে আজকে মুখ্যমন্ত্রী নবান্নে বসে কার্যত থ্রেট করলেন। মনোজ আগরওয়াল, যিনি সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক, এই হচ্ছেন তিনি, যিনি এখন এসআইআরের যেসব প্রস্তুতি বিষয় রয়েছে সেগুলো দেখছেন, করছেন, এবং জেলাতে গিয়েও বৈঠক করছেন, ফিল্ড সার্ভে করছেন। কোলাঘাটে আজকে একটা বিষয় ছিল। এইভাবে সর্বত্র যেতেও হবে, খোঁজ খবর সব নিতে হবে। তো এইসব করছেন বলে, মানে এসআইআরের প্রস্তুতি পুরো দমে করছেন বলে আজকে নবান্নে বসে এইভাবে থ্রেট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে উনি অনেকটাই বেড়ে খেলছেন, জাতীয় নির্বাচন কমিশনের থেকেও উনি অনেক বেশি উদ্যোগী ভূমিকা দেখাচ্ছেন, বাঁশের থেকে কঞ্চির দৌড় বেশি বলে যেটা হুঁশিয়ারি উনি দিয়ে রাখলেন, বেশি এই করবেন না, ঠিক সময়ে বলবো। মানে যেটা বোঝানোর চেষ্টা করলেন যে এই মনোজ কুমার আগরওয়াল, তার বিরুদ্ধে দুর্নীতির ব্যবস্থা আছে হয়তো, সেটা উনি পরে বলবেন বা কিছু করার করবেন। তার মানে এটা বলার মাধ্যমে অ্যাকচুয়ালি এই ব্যক্তিকে ওনার কথা মতো চলার জন্য একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন, না চললে তাহলে আপনার যেসব কীর্তিকলাপ আছে সেগুলোকে ফাঁস করে দেব বা ব্যবস্থা নেব। এটা হুঁশিয়ারি, এটা হুঁশিয়ারি। কিন্তু দর্শক, সবার আগে একটা কথা বলতে হবে, ওনার বিরুদ্ধে কি আছে না আছে সেটা তো আমরা পরে জানবো যদি সত্যি উনি বলেন। কিন্তু একটা প্রশ্নের উত্তর ওনাকে সবার আগে দিতে হবে, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন বা বলতে চাইলেন, এর মাধ্যমে আপনি নিজেই নিজেকে কি প্রমাণ করছেন না যে আপনি দুর্নীতিবাজদের রানী, বা অনেকে বলে থাকেন চোরেদের রানী। শুনতে খারাপ লাগবে কথাটা, চোরেদের রানী ডিরেক্টলি বলছি, অনেকে আকার ইঙ্গিতে ভাব বাচ্চা বলেন, কিন্তু আমি ডিরেক্টলি বলছি, হয়তো শুনতে খারাপ লাগবে, আমার নামে হয়তো মামলাও করতে পারেন। আমি কথাটা কেন এতটা জোর দিয়ে বলার সাহসটা পেলাম, এই জন্যই পেলাম কারণ আপনি যেভাবে কথাটা বললেন এটা ওটাই প্রমাণ করে। কারণ সিইও বা এই ধরনের সব মানে পদে কে বসবেন তার একটা সুপারিশ চাওয়া হয় উপর থেকে, কে বসবেন মানে কাকে বসানো হবে। তো সুপারিশটা কিন্তু রাজ্য সরকারের মাধ্যমে যায়, একটা লিস্ট যায়, 3 জনের লিস্ট, এরকম একটা লিস্ট যায়, সেই লিস্টের থেকে একজনকে বেছে ওই পদে বসানো হয়। এটাই তো আমরা জানি, যদি ভুল জানি ঠিক করে দেবেন। আমরা এটাই জানি যে এই পদে বসানোর জন্যে উপর থেকে মানে নাম চাওয়া হয়, যে মানে সুপারিশ করুন, কয়েকটা নাম দিন। আবার সেই নাম মানে তালিকা যদি পছন্দ না হয় ফের নতুন করে নাম চাইতে পারে, এটা সিস্টেমের মধ্যে আছে। নাম দিলে সেগুলো খতিয়ে দেখা হয় ইত্যাদি ইত্যাদি। তো সেখান থেকে একজনকে সিলেক্ট করে বসানো হয়। কিন্তু প্রথম বাছাই যদি বলতে হয় সেটা কিন্তু করে রাজ্য সরকার। তারাই কিন্তু একটা তালিকা মানে পাঠায়, 3 জনের বা এরকম তালিকা পাঠায়। তারপর সেই তালিকা থেকে খতিয়ে দেখে একজনকে বসানো হয়। যদি তার মধ্যে থেকে কাউকে পছন্দ না হয় তখন ফের তালিকা চেয়ে পাঠানো হয়। কিন্তু তালিকাটা চেয়ে পাঠানো হয় রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার একটা লিস্ট তৈরি করে দেয়। তার মানে প্রাথমিক যে বাছাইটা সেটা কিন্তু রাজ্য সরকার করে। আর উপরে যারা থাকেন, যারা এই পদে বসান, তাদের কাছে আর অন্য কোনো অপশান থাকে না, ওর মধ্য থেকেই কাউকে না কাউকে বসাতে হয়। তাহলে প্রাইমারি সিলেকশনটা কারা করেছেন, মানে আপনারা করেছেন, তার মানে কি তাহলে আপনি জেনে শুনেই ওই রকম দুর্নীতিবাজ একটা লোকের নাম ঢুকিয়েছিলেন, তাই না? নাহলে আজকে জানছেন, আগে জানতেন না?
আপনারাই তো তালিকা প্রকাশ দিয়েছিলেন, সেখান থেকে নিয়োগ। তার মানে আপনি জেনে বুঝেই এই লোককে ওই পদে বসানোর জন্য নামটা পাঠিয়েছিলেন। জানি না হয়তো তখন এমন কোনো আশা ছিল কি না যে এইরকম লোককে বসাবো, ওর অনেক দুর্নীতি আমার জানা আছে, ফলে চাবিকাঠি আমার হাতে থাকবে, রিমোট আমার হাতে, যেমন ঘোরাবো তেমন ঘুরবেন মনোজ আগরওয়াল, ভালোই হবে। জানি না আরও যাদের নাম পাঠিয়েছিলেন সবাই ওই টাইপেরই, ওই লায়কেরই কিনা আপনার অনুযায়ী। তার মানে আপনি দুর্নীতিবাজদেরকেই কাউকে না কাউকে ওই পদে বসাতে চেয়েছিলেন, সেই জন্যই তাদের নামটা সুপারিশ করেছিলেন। সেখান থেকে এখন বসানো হয়েছে। এখন ওই ব্যক্তি নিয়ম শৃঙ্খলা বোঝাচ্ছেন যে বিএলও যারা হবেন কি করে এসআইআর করবেন। এখন আপনার খুব গায়ে লেগে গেছে, কারণ আপনি এসআইআর চাননি, কিন্তু এসআইআর রুখতেও পারছেন না। এসআইআর যেহেতু হচ্ছেই, এবার আপনি ফোর্স দেখাতে শুরু করছেন, ভয় দেখাতে শুরু করছেন, যারা এটাকে এই রাজ্যে বাস্তবায়িত করবেন এবং যার সবার উপরে রয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল, সেই জন্য ভয় দেখাতে শুরু করছেন। কারণ উনি তো এখন নিয়মকানুন বলছেন না, কালকে তো বলে দিয়ে অনেক আলোচনা হয়েছে, যিনি ডেপুটি কমিশনার দিল্লির এসছিলেন উনি বলেছেন প্রত্যেককে যারা অফিসার কাজ করবেন এই এসআইআরের, বলে দেওয়া হয়েছে যে নিয়ম জানা সত্ত্বেও যদি কেউ ইচ্ছাকৃত ভুলভাল কাজ করেন বা অন্য উদ্দেশ্যে কিছু করে থাকেন, তাহলে কিন্তু বিহারে যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে তেমন ব্যবস্থা এখানেও নেওয়া হবে। প্রত্যেকে সতর্ক করে দেওয়া হয়েছে অফিসারদের। আমি জানি এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর সব থেকে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, যে আমি যেভাবে কাজটা করাতে চাইছিলাম মনে হচ্ছে হবে না, কারণ শুনিয়ে দেওয়া হয়েছে যে বিহারে যে অ্যাকশন হয়েছে ওই টাইপের অ্যাকশন হবে। আর উনিও ভালো করে জানেন ওই যে 4-5 জনের ক্ষেত্রে কি হয়েছে। এফআইআরটা হয়তো এখনও করেননি, যদি পায়ে হাতে ধরে অনেক কিছু ম্যানেজ করার চেষ্টা করেছেন, কিন্তু বলেছেন যে পরে করব বা এনকোয়ারি এখনও করছে, কিন্তু সাসপেনশন কিন্তু করতে হয়েছে ওনাকে, যেটা উনি বলেছিলেন যে কাউকে আমি সাসপেন্ড করবো না, আমার অফিসারদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কিছুতেই ব্যবস্থা নিতে পারবে না। এখন কি ভোট ঘোষণা হয়েছে, তার কিসের এখতিয়ার কেন বলবে? সেই সরকারকেই গড়িয়ে ওইটা মানতে হয়েছে, সাসপেনশন করতে হয়েছে। ফলে অফিসাররা বুঝে গেছেন দিদিমণি বাঁচাতে পারেন না, শুধু ফুটানি মারেন। তো এখন যেহেতু আবার ওই সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে গতকালকে, এবার যিনি আছেন সিইও তিনিও বোঝাচ্ছেন, যেখানে যা যাচ্ছেন ফিল্ডে বোঝাচ্ছেন এবং এসআইআর করতে হবে, কী কী করতে হবে সেগুলো বোঝাচ্ছেন। এখন ব্রেন শর্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, এখন ওনাকে থ্রেট করছে। মানে এসআইআর উপর থেকে বলা হচ্ছে ওনাকে তো করতে হবে না, দায়িত্ব পালন করতে হবে না, ওই পদে বসে রয়েছেন। তো উনি পারলেন না এসআইআর আটকাতে, সুপ্রিম কোর্টে গিয়েও কিছু হলো না, বিহারটাকেও আটকানো, বিহারটাকে নিয়ে ইস্যু করা হয়েছিল, আটকানো গেল না। এবার দেখছেন যে রাজ্য তো হয়ে যাবে, তো কি করা যায়, সেই লাস্ট মুহূর্তে খড়কুটো ধরে বাঁচার যে চেষ্টা, সেই চেষ্টা চলছে। এখন সিইওকে থ্রেট করা হচ্ছে, তাকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে আমার মতো চলবে চলো, নাহলে ঠিক সময়ে বলে দেবো কী সব আমার জানা আছে। কি জানা আছে কে জানে। কিন্তু আমাদের তো প্রশ্ন, আপনার যখন জানাই আছে তো আপনি চুপ করে কেন বসে রয়েছেন? আপনি যদি সত্যিই দুর্নীতিকে কোনো মদত না দেন, তাহলে আপনার সামনে যিনি কোনো দুর্নীতিবাজ থাকবেন তো তার বিষয় তো আপনি বলে দেবেন। তো আপনি তো কোথায় কেন্দ্র সরকারের কত লোকের কত কথা এখানে বলে দেন, তাহলে আপনার রাজ্যে একজন বসে রয়েছেন সিইও, তার সম্পর্কে যদি আপনার যদি এত ব্যাপার থাকে তাহলে বলে দিন না। আর আপনি জেনে শুনেও কেন ওই পদে বসিয়েছিলেন, ওই নামটা কেন পাঠিয়েছিলেন, এটা তো সব থেকে বড় প্রশ্ন। তাহলে আপনার উদ্দেশ্য কী ছিল? তারপরে আপনি কাদেরকে এইরকম পদে বসানোর চেষ্টা করেন? প্রশ্ন উঠবে না দর্শক? এখন হচ্ছে না, খাপ খাচ্ছে না। এখন মনোজ আগরওয়াল উনি চেষ্টা করছেন যে উপর থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেই মতো করে এসআইআর করতে হবে। এখন ঝাঁঝ লেগে গেছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। মনোজ আমার মতো চলছে না, যেমন চলছেন মনোজ পান্ত পাশে বসে বসে ভাবছেন আর কি। তবে মনোজ পান্ত এবং অরূপ বিশ্বাসের মুখ চোখ দেখে ভাবছি যে বেচারারা কি, তারাও যেন সেই কেমন টাইপের বসে রয়েছেন ভেবা চাকা খেয়ে। এই অরূপ বিশ্বাস সিইও অফিসে গিয়ে কি চিৎকার, ওখানে যারা বিরোধী পার্টি, একটা অল পার্টি মিটিং হয়েছিল, তো সেখানে বিজেপির লোকেরা আবার ওনারা এসআইআর নিয়ে কিছু একটা বলতে গিয়েছিলেন। তো এই অরূপ বিশ্বাস সেখানে এত চিৎকার করেছিলেন যে বাইরে যারা বসেছিলেন রিপোর্টাররা তারাও চমকে উঠেছিলেন যে কী হচ্ছিল বা কী নিয়ে এত চিৎকার। উনি বলে এসেছিলেন এসআইআর নিয়ে কোনো একটা শব্দ উচ্চারণ করা যাবে না, এসআইআর আমরা শুনতেই চাই না, এসআইআর আমরা বাংলাতে করতে দেবো না। এখন তো পুরো ভেজা বেড়ালের মতো দিদিমণির পাশে বসে রয়েছেন অরূপ বিশ্বাস। কি করলেন, কি করতে পারলেন? আর সেই ভাইপো কোথায়? নো স্যার, নো স্যার, নো এসআইআর, নো স্যার, কিছু করার নেই। এসআইআর হচ্ছেই, সুপ্রিম কোর্ট সব ফেল হয়ে, আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে এখানে সেখানে গিয়ে সব ফেল হয়ে গেছেন। আর কোনো কথা চলবে না, কোনো চলবে না। মহুয়া মৈত্র কোথায়? খুব ফুটানি চলছিল, করতে দেবো না, করতে দেবো না। কোথায়? বিহারে আধার কার্ডকে অ্যালাউ করেও 47 লক্ষ নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। এখানে তো অনেক বেশি ভোটার তালিকাতে নাম বাদ যাবে। তখন সেটাই এখন সব থেকে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে দিদিমণি সেই এনআরসির কোথা থেকে কি নোটিশ জোগাড় করেছেন, আসাম গভর্নমেন্ট কেন আমাদেরকে এনআরসি দেবে? আরে এনআরসির ব্যাপার এনআরসি, এসআইআর
এনআরসির তো অনেক ব্যাখ্যা দিয়েছি, সব ভুলভাল নোটিশ, ভুলভাল সব বক্তব্য। কেউ যদি আসাম থেকে এখানে এসে আত্মগোপন করে বসে থাকেন, তার হয়তো পূর্বে কোনো কেস ছিল ওখানকার, তো সেই নোটিশ তো আসতে পারে। তাও আবার এইসব নোটিশ নিয়ে অনেক ভুয়ো কারবার রয়েছে। অনেকে বলেন আইপ্যাকের সব কারসাজি রয়েছে। আমি তো একবারও দেখলাম না নোটিশের পরে কাউকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটাও দেখলাম না। কিন্তু ওনারা সেই এনআরসিকে জোর করে ইস্যু করবেন। তবে এনআরসি নিয়ে এই বাংলাতে আর মনে হয় না মানুষের সেই ভয়টা আছে। এনআরসি নিয়ে ওনারা এত ভয় দেখিয়েছেন আগে, বেশি ভয় দেখালে ভয় তো কেটে যায় না। নাট যখন বেশি আঁটবেন না, বেশি প্যাঁচ দিতে গেলে প্যাঁচ কেটে যায়, এদের প্যাঁচ কেটে গেছে। এনআরসি নিয়ে এত ভুলভাল বলেছেন, মানুষ আর ওইটাতে ভয় পান না। আর উনি যেগুলো বলেন একটাও তো রাখতেও পারেন না। সিএ করতে দেবো না, সিএ লাগু হয়ে গেছে। এসআইআর করতে দেবো না, এসআইআর মানে একেবারে চলে এসছে, পুরো এখন প্রস্তুতি চলছে। উনি কিছুই রাখতে পারেন না, শুধু চিৎকার। আজকে আবার বলেছেন এই নাম বাদ দেওয়া চলবে না, সেই নাম বাদ দেওয়া চলবে না। তারপরে কি বলেছেন যে কি আহত বাঘ আরও খাতারনাক, বাঘ খাতারনাক যদি আহত অবস্থায় ছেড়ে দেওয়া হয়, আর যদি তাকে আরও 2-4টে গুলি করে দেওয়া হয়, সব খাতারনাক জব্দ হয়ে যাবে। আহত সারা জীবন থাকবেন ভাবছেন কেন? আহত বাঘকে যখন আহত করা গেছে, তখন আর 2-4টে গুলি করে মানে তাকে তো শেষ করা তো যায়, যদি মনে হয় যে আমাদের জন্য বিপদ। বন্যপ্রাণী মারা ঠিক না, কি যদি মানুষ দেখেন যে আমার বিপদ, তখন কি করবেন? আগে তো নিজেকে বাঁচাতে হবে। তো আহত বাঘকে 2টো গুলি করে দেবে, আর 2-4টে কী যায় আসে? সব ন্যাকাবো ভয় দেখাচ্ছেন বাচ্চাদের মতো করে। সেই বাচ্চাদেরকে যেন ভয় দেখায় সেরকম ভয় দেখাচ্ছেন। আবারও বলছি, যদি আপনার কাছে কি থাকে সিইওর বিরুদ্ধে বলে দিন না, তবে তো বুঝবে যে আপনার দম, আপনি সত্যিই কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না, বলুন। এখন যেহেতু মন মতো চলছেন না, এখন কোনো একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যাতে করে আমার মতো করে ওই সব অবৈধ ভোটাররাও যাতে স্থান পেয়ে যান। এই হচ্ছে আপনার মন্তব্য, যা বুঝতে পারছি। যদি আপনি সত্যিই স্বচ্ছ ভোটার তালিকা চাইতেন, তাহলে ওয়েলকাম করতেন যে অবশ্যই যেটা করছে এটা করা উচিত, এর আগেও হয়েছে, আমরা এটা কোঅপারেট করতে চাই, কিন্তু দেখবেন যাতে কোনো বৈধ ভোটার বাদ না যায়। এটা বললে মিটে গেল। তো যুদ্ধ ঘোষণা, বিদ্রোহ ঘোষণা করার কী প্রয়োজন রয়েছে? এখানেই তো প্রমাণ করছে তার মানে আপনারা এই অবৈধ ভোটারদের নিয়েই ভোট করিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান। যদি আপনাদের সত্যি সৎ মেন্টালিটি হতো, তাহলে এটাকে ওয়েলকাম করতেন, করেননি। ভুলভাল কথা বলছেন, এখন দেখছেন আটকাতে পারবো না, এবার বাস শুরু হয়ে গেছে, সব আতঙ্কে হচ্ছে, বুঝতে পারছি। দর্শক, আমি আজকে দেখলাম দিল্লির উদ্দেশ্যে একটা কথা উনি বলেছেন। আমার তো মনে হলো শাহের উদ্দেশ্যে কথাটা বলেছেন। আমি দর্শক আপনাদেরকে শোনাই, শাহও কীরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন, মানে কীরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন দর্শক, একটু আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। ওয়েট দর্শক, শাহকে নিয়ে কি একটা বলেছেন, মানে মনে হচ্ছে শাহকে উদ্দেশ্য করি, একটু শুনুন দর্শক, তাহলে বুঝতে পারবেন। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তারা চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান, তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। শাহকেও হুঁশিয়ারি দিচ্ছেন, এসব করতে গেলে কি দাঙ্গা থেকে আরও কী সব কেস আছে বেরিয়ে পড়বে। দাঙ্গা কি নতুন করে লাগানোর কথা বললেন, নাকি শাহের দাঙ্গার ব্যাপারে যুক্ত কিছু একটা কেস টেস্ট খুলবেন? শাহের দাঙ্গার ব্যাপারে তো একটা কেস টেস্ট হয়েছিল, সে তো ক্লিন চিট হয়ে সে তো হয়ে গেছে, আবার কি খুলবেন? নাকি নতুন করে দাঙ্গার হুঁশিয়ারি দিচ্ছেন? আমি বুঝতে পারছি না কি বলছেন মুখ্যমন্ত্রী। মির্জাফর শাহকেই বলছেন, কারণ আমি কালকে শুনছিলাম, কালকেও এই শব্দটা ইউজ করেছেন, মির্জাফর অ্যাকচুয়ালি কে সে তো মানুষ বুঝছেন। কি দম দেখুন, মানে ফুকো আওয়াজ, শাহকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন। আবার মোদি শাহের মধ্যে বিভাজন তৈরি করছেন। আমার তো মনে হয় এটা শুনে মোদি শাহ মিটিমিটি হাসছেন একে অপরের দিকে তাকিয়ে। মোদি ভালো, শাহ খারাপ, সাবধান থাকবেন মোদিজি, উনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার, আপনি বিপদে পড়বেন, এরকম নাকি কালকে বলেছেন। মায়ের কাছে মাসির গল্প শোনাচ্ছেন, ভাবছেন? হ্যাঁ, উনি নাকি এইরকম পিন খাইয়ে, কুট পয়জন দিয়ে, বিষ ঢেলে মোদি শাহের মধ্যে বিভাজন তৈরি করে দেবেন। মানে কি হিম্মত, কি সাহস, কি স্বপ্ন। মাথাটা গেছে, যা বুঝতে পারছি, মাথাটা গেছে, সেই জন্য এখন ভুলভাল বলতে শুরু করেছেন, আর ইনার সম্পর্ক এইসব কথা বলতে শুরু করেছেন। দর্শক প্রশ্ন তুলবেন যে আপনি তাহলে দুর্নীতিবাজ জেনেও কেন ওনাকে এই পদে বসানোর জন্য সুপারিশটা করেছিলেন, তাহলে আপনি কি অ্যাকচুয়ালি, এই প্রশ্ন আপনারাও তুলবেন দর্শক। অবশ্যই যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।